গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখো না কেন, তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। এখন বাজে সকাল 6:30 আর এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি। ব্লগটার সঙ্গে থাকার অনুরোধ রইল। আর যদি ব্লগটা ভালো লাগে প্লিজ একটা লাইক ও কমেন্ট করো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো, চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। আমাদের এখানে ঠান্ডাটা একটু কমে গিয়েছিল, কিন্তু গত দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, রাত্রির থেকে বৃষ্টি নামছে, সন্ধেবেলাও বৃষ্টি হচ্ছে, যার জন্য আবার ঠান্ডা পড়েছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলেই দেখি চতুর্দিক ভিজে, মানে রাতভর বৃষ্টি হয়েছে। সকালের বাসি কাজ সেরে রান্নাঘরে এসে চাটা আগে করে নিয়েছি, তারপর ফুলকপি আলু এগুলো ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি করব এটা। আর একবার এই গ্যাস একবার ওই গ্যাস এইভাবে আমি রান্না করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আর মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। ফুলকপির তরকারি করব জিরে ধনে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে, আর মাছের ঝাল করব সর্ষে বাটা দিয়ে। তো ফুলকপি তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি মাছের ঝালটা বানিয়ে নেব। সর্ষেটা পিষেও নিয়েছিলাম লঙ্কা দিয়ে। আর এছাড়া সেরকম কিছু রান্না করব না, মা তো বাড়িতে নেই, আছি আমরা মোটে তিনজনে আর কত খাবো। আর ওদিকে রান্না বসিয়ে এই টুকিটাকি বাসনগুলো মেজে নিচ্ছি, নাহলে সিঙ্কে জড়ো হয়ে পড়ে থাকবে বাসনগুলো, তখন ভালো লাগবে না কাজ করতে। আর অনেক বাসন এক জায়গায় জড়ো হয়ে পড়ে থাকলে মাজতেও কিন্তু অসুবিধা হয়। ফুলকপির তরকারিটা ওই গ্যাসে বসিয়ে দিয়েছি, আর এখানে মাছের ঝালটা বসিয়ে দিয়ে আমরা দুজনে একটু চাটা খেয়ে নেব, তারপর আবার বাকি কাজ সারবো। আর এইভাবে পরপর কাজগুলো সেরে নিলে আমার কিন্তু একা হাতে কাজ করতে কোনোই অসুবিধা হয় না। আর একবার যদি ঠিক করে নিই যে কাজগুলো গুছিয়ে ঠিকমতো কমপ্লিট করব, তাহলে কিন্তু দেখবে সমস্ত কাজ ঘরের হয়ে যায়। মেয়েকে স্কুলে দিয়ে এসে ও অফিসে বেরিয়ে গেল, আমিও বাড়িতে এসে একটু টিফিনটা সেরে নিলাম। তো তারপরে ভাবলাম আগে বাসি বিছানাটা গুছিয়ে নিই, কারণ বাসি বিছানা বেশিক্ষণ ফেলে রাখতে আমার ভালো লাগে না। সকালবেলা যেদিন হাতে সময় হয় সেদিন আগেই বাসি বিছানাটা পরিষ্কার করে নিই, আর যেদিন সময় হয় না সেদিন করতে পারি না। আর ঘরের মধ্যে দেখবে বিছানা আর আলনা এই দুটো যদি পরিষ্কারভাবে গুছিয়ে রাখা হয়, টান টান করে চাদর পেতে রাখা হয়, আলনায় জামা কাপড় ঠিক মতো গুছিয়ে রাখা হয়, তাহলে কিন্তু আমাদের ঘরটা বলো বা বেডরুমটা বলো দেখতে অনেক সুন্দর লাগে। ফার্নিচার যেমনই হোক না কেন, যদি সুন্দরভাবে বেড আর আমাদের আলনা গুছিয়ে রাখা হয়, তাহলে এই দুটো জিনিসেই কিন্তু আমাদের ঘরে সৌন্দর্য বর্ধিত হয়। শরীরটা খারাপ থাকায় বেশ কিছুদিন ধরে ফার্নিচারগুলো ডাস্টিং করা হয়নি, তাই আজকে একটুখানি বিছানাটা ঝাড়ার পরে কলিন দিয়ে ফার্নিচারগুলো ক্লিন করে নিলাম। আর এই আলমারির কোণাটায় আমার মেয়ে যত সমস্ত খেলনা, ওর ক্যারাম বোর্ড, ওর পড়ার টেবিল, তারপরে হোয়াইট বোর্ড, এগুলো সব ঢোকানো থাকে। যখন দরকার হয় বার করে খেলে, আবার যখন তখন এখানে ঢুকিয়ে রেখে দেয়। তো এখানটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের ঘরে আমার মেয়ের খেলনা শেষ নেই, যত্রতত্র খেলনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। খাটের তলাতে এক ঝুড়ি ভর্তি হয়ে রয়েছে, আবার এদিকে সেদিকেও পড়ে থাকে। তো সেগুলো প্রতিদিনই আমাকে গুছিয়ে ঠিক জায়গায় রেখে দিতে হয়। আমরা গৃহিণীরা যদি একদিন দুদিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাই না, তাহলে কত কাজ পড়ে থাকে, যেন কতদিন কাজকর্ম হয়নি। আসলে এগুলো একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, স্বভাবে দাঁড়িয়ে গেছে। তো এই জন্য একদিন দুদিন যদি কাজগুলো না হয়, মনে হয় কত কাজকর্ম করিনি, ঘরদোর যেন নোংরা হয়ে পড়ে রয়েছে, তাই না? আর ঘরদোর কিন্তু নোংরা হয়ে পড়ে থাকাও ভালো না, ঘরের মধ্যে কিন্তু নেগেটিভ এনার্জি বাসা বাঁধে, জানো তো। আর আমাদের ঘরটা পরিষ্কার করে নিয়ে মায়ের রুমে চলে এসেছি। এই রুমটাও একটু পরিষ্কার করে নেব, তার আগে একটু ফার্নিচারটা ক্লিন করে নিই, তারপরে অন্যান্য জায়গা ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে নেব। দুটো ঘরই পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁট দিয়ে রান্নাঘরে চলে এসেছি, শুধু মোছাটা বাকি রয়েছে। আগে ভাবলাম রান্নাঘরের কাজটা করে নিই, কারণ রান্নাঘরে অনেক বাসন কুসন পড়ে রয়েছে। ভাতটা আমার যেহেতু হয়নি, বেলায় করব, তাই ভাতটা করে নিয়ে তারপরে গ্যাসটা মুছবো। তার আগে বাসন কুসনগুলো মেজে নিয়ে ওই রান্নাঘরের অন্যদিকে স্ল্যাবগুলো মুছে নিই, তারপরে আমি ওইদিকে ঘরের কাজে আবার হাত দেব। যতক্ষণ রান্নাঘরের কাজটা না হয় ততক্ষণ আমার মনে হয় যেন অনেক কাজ পড়ে রয়েছে,
তো ওই জন্য রান্নাঘরের কাজটা মিটিয়ে নিলাম। আর ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে এসে এইখানে দেখো এই র্যাকটার মধ্যেও একটু ধুলো পড়েছিল, তো সেটাও মুছে নিলাম। আর এগুলো ভালোভাবে ঝেড়ে না রাখলে এই ধুলো পড়তে পড়তে একসময় একটা চর পড়ে যাবে। তো আমি ওই জন্য প্রায় সময় মাঝে মাঝে এগুলোকে বের করে নামিয়ে নিয়ে ঝেড়ে মুছে নিই। একদিন দুদিন ছাড়া ছাড়াই যদি সমস্ত ফার্নিচার বা সমস্ত জিনিসগুলো একটু ডাস্টিং করে নেওয়া হয়, তাহলে কিন্তু বারে বারে ডিপ ক্লিনিংয়ের ব্যাপারটা আসে না। আর এগুলো যদি ডাস্টিং না করা হয় তখন কিন্তু ডিপ ক্লিন করতে হয় সমস্ত জিনিসগুলো। ওদিকে যতক্ষণ ডাস্টিংটা করছিলাম, এখানে গ্যাসে আস্তে আছে ভাতটা বসানো ছিল। তো ভাতটা আমার হয়ে গেছে, যে আগে সকালবেলা ভাপে রাখা ছিল আর এখন একটা ফুট দিয়ে দিলাম আস্তে আছে, দিয়ে ফ্যানটা গেলে দিয়েছি। এবার আমি গ্যাসটা মুছে নেব। এখানে রান্নাঘরে পরিষ্কারের কাজটা কমপ্লিট করে তারপরে ওদিকে ঘর পরিষ্কারের কাজটা হাত দেব। এদিকটা না কমপ্লিট হলে ওদিকটা তো করতে পারবো না। আর সমস্ত কাজই আমি একদিকটা এমনভাবে কমপ্লিট করে আসি যাতে দ্বিতীয়বার সেই কাজটা আমাকে করতে না হয়। তো এমনভাবেই রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে পরিপাটিভাবে রেখে তারপরে ঘরের কাজে হাত দেবো, যাতে আর রান্নাঘরে আসতে না হয়। আর কালকে একটু বেথেও শাক এনেছিলাম, তো আমি ওই গোটা শাকটাই আগে ধুয়ে রেখে দিচ্ছি, তারপরে সন্ধেবেলা বসে কেটে নেব। গোটা যদি ধোয়া না হয় তাহলে কিন্তু খুব বালি কিচকিচ করে শাকগুলোর মধ্যে। আজকে একটু ঘরের মেঝেগুলো পরিষ্কার করে নেব, তো ওই জন্য আমি ঘরের মেঝেতে আগে সার্ফ ছড়িয়ে দিই, দিয়ে তারপরে মপ দিয়ে জল জল করে মুছে ফেনা তুলে নিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিই। তারপরে আবার ভিজে কাপড় দিয়ে চেপে চেপে মুছে নিই। এইভাবে পরিষ্কার করলে ঘরের মেঝে কিন্তু একদম ঝকঝকে হয়ে যায়, মেঝের মধ্যে কোনো তেলচিটে ভাব থাকে না। একটা সময় দেখবে ঘরের মধ্যে রান্নাঘর থাকলে বাড়ির মধ্যে, তো রান্না করতে করতে ঘরের মেঝেতে কিন্তু একটা চিট ভাব আসে। সেটা টাইলসের মেঝেই হোক, মার্বেলের মেঝেই হোক বা এমনি সিমেন্টের মেঝেই হোক, আর ওই চিট ভাব থেকে কিন্তু মেঝের মধ্যে একটা কালচে ভাব চলে আসে। তো আমি 2 দিন 3 দিন ছাড়া ছাড়াই গরমের সময় সার্ফ দিয়ে মুছে নিই, আর শীতের সময় 2 সপ্তাহ অন্তর অন্তর মুছি। কেন কি শীতের সময় এই 3 বার 4 বার মেঝে মুছলে খুব ঠান্ডা হয়ে থাকে, তাই শীতের সময় ঘন ঘন মুছি না, কিন্তু গরমের সময় ওই 2-3 দিন অন্তর অন্তরই মুছে নিই। আমার ঘরের মেঝেতে কিন্তু খুব সহজে চিট পড়ে না। আমি আজকে কি কি কাজ করব সেগুলো কিন্তু আমি কালকে থেকেই ঠিক করে রেখে দিয়েছিলাম। আর আগের দিন থেকে যদি পরিকল্পনা করে রেখে দেওয়া যায় তাহলে পরের দিন কোনো কাজে কিন্তু করতে অসুবিধা হয় না। আর ওদিকে আমি ভিজে কাপড় দিয়ে 2বার ঘরটা মুছে নিয়েছি। দেখো বালতির জলের মধ্যে কত নোংরা বেরিয়েছে, অথচ দেখে বোঝাই যায় না যে ঘরের মেঝেতে অত নোংরা থাকে। প্রতিদিন যদি 1 ঘন্টা সময় দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের বাড়ির রান্নাঘর, বেডরুম বা অন্যান্য ঘরগুলো সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার করে পরিপাটি করে রাখা যায়। আর পরিপাটি বাড়ি ঘর তো দেখতে কার না ভালো লাগে বলো। আমরা তো সকলেই বাড়িতে আসি শান্তির খোঁজে। সারাদিনের পরে ক্লান্তির শেষে যখন আমরা বাড়িতে এসে ঢুকি তখন মনে হয় সেটা আমাদের অনেক প্রিয় জায়গা। আর মানুষের শান্তি কিন্তু হয় বাড়িতে এসেই, তাই না? আর সেই বাড়িটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা হয় তাহলে সব মানুষেরই দেখতে ভালো লাগে, বাড়িতে ঢুকেই ক্লান্তি কেটে যায়। আমার প্রতিদিনই 8 ঘন্টা সময় যায় রান্নাঘরের কাজে, মানে বাসনকোসন মাজা, গ্যাস পরিষ্কার করা এইসবের কাজে। তারপরে 8 ঘন্টা সময় যায় ঘরগুলো পরিষ্কার করার কাজে। আর এদিকে 10 থেকে 15 মিনিটে আমি জামাকাপড় যেগুলো তুলে নিয়ে আসি সেগুলো ভাঁজভুজ করে একদম ঘরদোর পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই। এইভাবে প্রতিদিনই সকালে খুব সহজেই ঘরদোর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ফিটফাট করে রেখে দিই। প্রতি সপ্তাহে যদি 1 দিন করে এইভাবে মেঝে পরিষ্কার করে নেওয়া হয় তাহলে আমাদের প্রতিটা ঘরের মেঝে কিন্তু সবসময় ঝকঝক করবে। আর যে সমস্ত জামাকাপড়গুলো কাচা ধোয়া করেছিলাম সেগুলো মেঘলা মেঘলা ওয়েদারের জন্য শুকনো হয়নি, তাই সকালে মেলে দিয়েছিলাম, তবে এখনও শুকনো হয়ে ওঠেনি। জানি না কতক্ষণে শুকনো হবে। তো আমি এখানে জামাকাপড়গুলো মেলে দিয়ে গোপালকে খেতে দিয়ে তারপরে মেয়েকে স্কুলে আনতে যাব। তো চলো বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে।